আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে দ্য টেম্পেস্ট নিয়ে। সো টেম্পেস্ট শব্দের অর্থ হচ্ছে ভায়োলেন্ট স্টর্ম, এই মিনিংটা জানতে চাইতে পারে। কি কি পড়বেন আসলে টেম্পেস্ট থেকে? প্রথমে হচ্ছে টেম্পেস্টটা বলতে পারেন শেক্সপিয়ারের সেমি অটোবায়োগ্রাফি, অর ইউ ক্যান সে সোয়াং সং অর লাস্ট ওয়ার্ক। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় প্রায় সময় আসে যে টেম্পেস্ট শেক্সপিয়ারের কোন ধরনের সাহিত্যকর্ম। যেমনটা আপনারা দেখেছেন যে স্যামসন অ্যাগোনিস্ট্রিস আসছে হচ্ছে জন মিল্টনের 47-এ, সেটাও হচ্ছে কিন্তু ওনার লাস্ট ওয়ার্ক। কিছুটা ওনার নিজের জীবনের প্রতিচ্ছবি কিন্তু রয়েছে। সো এই প্রশ্নগুলো প্রায় সময় আসে। খুবই আলোচিত একটা নাটক টেম্পেস্ট। টেম্পেস্টকে আপনি কি বলবেন আসলে, ট্র্যাজেডি বলবেন নাকি কমেডি বলবেন? বেসিকলি টেম্পেস্ট হচ্ছে একটা রোম্যান্স কমেডি, কিন্তু লেইটার দেখা যায় কি কিছু সাফারিংস থাকার কারণে কিছুটা ব্ল্যান্ডিং আছে। সো ট্রাজিক কমেডি অনেকে বলার চেষ্টা করে। সো ইউজুয়ালি এটা হচ্ছে যে একটা রোম্যান্স এবং কমেডি। লিখা হয়েছে 1610 থেকে 1611 পর্যন্ত, এই সময়টার মধ্যে। আর আমরা সেটিংটা যদি দেখি, সেটিংটা আসলে স্পেসিফিক্যালি বলা নাই, মিস্টিরিয়াস সামহাট। অনেকে মনে করে থাকে যে হ্যাঁ ঠিক আছে, বারমুডার কোনো একটা শিপরেক হয়েছে, এর আলোকে লেখা হয়েছে কিনা, অর মেডিটেরিয়ান সি এর কাছাকাছি। যেহেতু এটা ইতালির মিলান সেটিংটা আছে, সো তার কাছাকাছি কোনো একটা জায়গায় হয়তো সেটিংটা হবে, খুব বেশি দূরে নয়। সো এটাকে মনে করা হয় আর কি। এর মধ্যে অনেকগুলো থিম আছে, যেহেতু ম্যাজিক রয়েছে। সো ম্যাজিক থাকার কারণে এখানে একটা ইলিউশন দেখবেন, রিয়েলিটি ব্যাপারটা এখানে আপনারা পাবেন। পাওয়ার, ক্ষমতার জন্য একটা ভাই আরেকটা ভাইকে রাজ্য থেকে বিতাড়িত করে, যেটা শেক্সপিয়ার আমরা আরও একাধিক নাটকে দেখেছি। যেমন পাওয়ার নিয়ে তিনি কিন্তু অনেকগুলো করেছেন। আপনি যদি তার হ্যামলেটের কথা বলেন, সেখানেও কিন্তু পাওয়ার আছে। ম্যাকবেথের কথা বলেন, সেখানে কিন্তু পাওয়ার আছে। জুলিয়াস সিজারের কথা বলেন, সেখানেও কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে লেখা হয়েছে। ইভেন কিং লিয়ারের কথাও যদি বলেন, তাও কিন্তু পাওয়ার নিয়ে লেখা। টেম্পেস্ট যদি বলেন, তাও মানে শেক্সপিয়ারের যত নাটক দেখবেন বা অ্যাজ ইউ লাইক ইটের কথা বলেন, সেখানে পাওয়ারের ব্যাপারটা কিন্তু থাকে। সো কন্ট্রোল করা, কে কোন যে ব্যাপারটাকে কন্ট্রোল করবে, সেই সময় এই ব্যাপারটা একটু বেশি ছিল আর কি। সো এটা তো থাকবে। অ্যান্ড জাস্টিস ব্যাপারটা অলওয়েজ ইম্পর্টেন্ট, যেটাকে আমরা পয়েটিক জাস্টিস বলি। তিনি কি এখানে আসলে রিভেঞ্জ দেখাচ্ছেন, নাকি জাস্টিস দেখাচ্ছেন, নাকি ফরগিভনেস দেখাচ্ছেন, এটা পাঠক আসলে বুঝতে হবে। আপনি যেভাবে নিতে পারেন। সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, এরিয়াল নামক একটা চরিত্র আছে, সুপার ন্যাচারাল এলিমেন্ট আপনি কিছুটা পাবেন। এবং পার্সোনাল আইডেন্টিটি, ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকগুলো ব্যাপার থাকবে এই নাটকের মধ্যে। আমরা যদি চরিত্র নিয়ে কথা বলি, তখন প্রথমে হচ্ছে প্রসপেরু। প্রসপেরু হচ্ছে যে এই নাটকের প্রোটাগনিস্ট। উনার সাথে শেক্সপিয়ারের কিছুটা মিল আছে। কীরকম মিল আছে? শেক্সপিয়ার যে কাজটা করে, যে তিনি অ্যাবন থেকে চলে যান কোথায়, লন্ডনে। লন্ডনে যান এবং জনপ্রিয়তা লাভ করে, একসময় সব কিছু রেখে আবার অ্যাবনে ফিরে চলে আসেন। ঠিক সেমভাবে রাজা প্রসপেরু কী করেন, মিলান থেকে তিনি চলে যান হচ্ছে একটা আননোন আইল্যান্ডে চলে যান। সে আইল্যান্ডে উনি ওনার লক্ষ্য যখন অর্জন হয়, পূরণ হয়, তখন তিনি সব কিছু রেখে আবার তিনি মিলানে চলে আসেন। সো শেক্সপিয়ার যে নাট্যজগৎ থেকে বিদায় নিচ্ছে, তার প্রতিচ্ছবি কিন্তু আছে। আর প্রসপেরুকে আপনি বলতে পারেন যে ম্যান অফ রেনেসা, কারণ তিনি প্রচুর লার্নিংয়ের জন্য নিজের রাজ্যটা কিন্তু হারিয়ে ফেলেন। লাইক হচ্ছে যে তিনি প্রচুর বই পড়তেন, এবং একটা সময় ওনার ব্রাদার অ্যান্টিনিউ যে কাজটা করে কি কন্ট্রোল নিয়ে এনে সব কিছু, এবং ওনাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। সো এইরকম কিছু ব্যাপার রয়েছে প্রসপেরুর যেই চরিত্রটা। মিরান্ডা যদি বলি আমরা, তিনি হচ্ছে কোনো নারী তো দেখেনি নেই ওনার জীবনে, কারণ ছোটোবেলায় তিনি একটা দ্বীপের মধ্যে চলে আসেন। ওনার বাবা থাকে জাদুকরের পোশাক পরে থাকে, আর একটা প্রেতাত্মা থাকে এরিয়াল, কেলিভান নামক একটা থাকে দানব। সো সেই হিসাবে বলতে পারে পার্সোনালি উনি কোনো মানুষই দেখেননি। নর্মালি যদি উনি ওনার বাবাকে দেখে থাকেন তাহলে সেটাই। সো কোনো নারী দেখেননি, এটা একটা ব্যাপার। এবং পরবর্তীতে আমরা যে ব্যাপারটা দেখি যে তিনি হচ্ছে যে ওনার বাবাই হচ্ছে ওনার শিক্ষক, ওনাকে শিক্ষাদান করে থাকে। আর ওনার প্রেম হয়ে থাকে হচ্ছে ফার্ডিন্যান্ডের সাথে, লাভ এট ফার্স্ট সাইট। শেক্সপিয়ারের ম্যাক্সিমাম নাটকে একটা কমন কথা থাকে, লাভ এট ফার্স্ট সাইট। সো মিরান্ডাও কিন্তু এর মধ্যে রয়েছে। সো কিছুটা আমরা যদি বলি, শেক্সপিয়ারের সব নায়িকাগুলোই সুন্দরী, কারণ এলিজাবেথেন পিরিয়ডে থাকে। দেখেন যে রেনেসান্সের যে ব্যাপারটা হয়েছে, ডোমিনেট করার অন্যতম একটা টুল ছিল কিন্তু বিউটি। সো হোয়াইট পিপলের যে ব্যাপারটা আছে, নিশ্চয়ই তাদের কোনো সন্তান কালো হতে পারে না, নিগ্রু হতে পারে না, এই ব্যাপারটা আপনি কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড এরিয়েল যেটা বললাম, এরিয়েল যেটা করতো, সাইকোরক্স ওই দ্বীপের মধ্যে একজন ডাইনি ছিল, ওনার অনুচর হিসাবে কাজ করতো। একদিন কথা না শোনার কারণে ওনাকে 12 বছরের জন্য একটা গাছের ভিতরে বন্দি করে রাখে। এবং ফাইনালি প্রসপেরু যখন এই দ্বীপে প্রবেশ করে তাকে মুক্ত করে, তখন তিনি প্রসপেরুর হয়ে কাজ করেন এবং বলে থাকেন যে 1 বছর কাজ করো, তোমাকে আমি মুক্ত করে দিব। ফাইনালি যখন প্রসপেরু ওই দ্বীপটা ছেড়ে চলে আসে এবং তাকে মুক্ত করে দেওয়া হয়। কেলিভান যেটা থেকে প্রকৃতপক্ষে এই দ্বীপের মালিক, কেলিভান মনে করে আমার মা যেহেতু এই দ্বীপে এসেছে, আমি যেহেতু এখানে জন্মগ্রহণ করেছি, তখন প্রেগনেন্ট ছিলেন যখন ওনার মাকে এইখানে পাঠানো হয়, নির্বাসন দেওয়া হয়।
তখন তিনি মনে করেন যে হ্যাঁ এটা তো আমারই আসলে দ্বীপটা, তুমি বরং উল্টো এসে এটাকে দখল করে নিয়েছো। তো সামওয়াট কেলিবানকে বলতে পারেন যে হোয়াইট পিপলরা যে নিগ্রুদেরকে বা আমাদেরকে কন্ট্রোল করেছে সারা বিশ্বে, সো আমরা কেলিবানের সেই রিপ্রেজেন্টেটিভ হতে পারি যে কিভাবে তারা আমাদেরকে ভাষা শিখিয়েছে এবং কন্ট্রোলে নিয়েছে। অ্যান্ড অ্যাগেন যেটা হলো যে ফার্ডিনান্ড হচ্ছে অলনসো কিং অফ যে ন্যাপলস আছে, সান অফ অলনসো, যে উনার সন্তান। শিপরেকের সময় বাবা আর ছেলে আলাদা হয়ে যায়, বাবা মনে করে ছেলে মারা গিয়েছে, ছেলে মনে করে বাবা মারা গিয়েছে, এবং মিরান্দার সাথে যখন দেখা হয় ওনার এখানে প্রেম হয়, শেষ পর্যন্ত ওনাদের বিয়ে হবে এটা ঠিক হয়। সো এভাবে হচ্ছে যে আমরা দেখি যে ফার্ডিনান্ডের ছোট চরিত্র না একেবারেই, মোটামুটি প্রথম এক থেকে ফার্ডিনান্ডকে পাবেন। অলনসো একটা চরিত্র যে হচ্ছে যার কনভার্সন হয়, খারাপ থেকে ভালো হয়। লাইক হচ্ছে প্রথমে তিনি বুঝতে পারে না, তাকে ম্যানিপুলেট করে অ্যান্টনিও, যে আমাদের যে রাজা প্রসপিরো আছে, প্রসপিরোর ব্রাদার অ্যান্টনিও ম্যানিপুলেট করে, এবং উনি কিছুটা বলতে পারেন এক প্রকার সহযোগিতায় করে রাজাকে রাজ্য ছাড়া করতে। পরবর্তীতে তিনি অনুতপ্ত হন তার পাস্ট অ্যাক্টের জন্য এবং ফরগিভনেস, এবং ওনার ছেলের সাথেই মূলত হচ্ছে যে আমাদের যে প্রসপিরোর মেয়ে মিরান্ডা আছে ওনার বিবাহ হয়। অ্যান্টনি হচ্ছে তিনি ক্ষমতাটা দখল করে নেন, আমাদের রাজা প্রসপিরোর ব্রাদার হচ্ছে অ্যান্টনিও, তিনিই ক্ষমতাটা দখল করেন। সেবাস্টিয়ান হচ্ছে অলনসোর একটা ব্রাদার। একটা সময় দেখি যে আমরা তিনিও ভিলেন হিসাবে কাজ করেন, তিনি অ্যান্টনিওর সাথে মিলে পরিকল্পনা করেন যে হ্যাঁ আমিও যদি আমার ভাইকে রাজ্য থেকে বের করে দিই তাহলে রাজ্যটা তো আমারই হবে, যেমনটা আসলে অ্যান্টনিও করেছেন। তাছাড়া গঞ্জালু আছে, গঞ্জালু হচ্ছে যে একজন কাউন্সিলর বলতে পারেন, যেটা হচ্ছে যে অলনসো এর কাউন্সিলর, কিং অফ ন্যাপলস। সো ওনার যে কাউন্সিলর থাকে তিনি কিছু ভালো কাজ করেন, ভালো কাজের মধ্যে একটা হচ্ছে কি আমাদের যে প্রসপিরো আছে এবং মিরান্দা আছে ওনাদেরকে রাজ্য থেকে যখন বের করে দেওয়া হয় কিছু জাদুবিদ্যার বই, খাবার, কিছু পোশাক তিনি কিন্তু দিয়ে দেন, এবং ওনার উপরে দায়িত্বটা থাকে ওনাদেরকে বের করে দেওয়ার। আরও ছোটো ছোটো দুইটা চরিত্র পাবেন, স্টিফানো অ্যান্ড ট্রিঙ্কুলো। সো তারা যেটা কাজ করে তারা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ক্লাউন টাইপের, জেস্টার টাইপের। তারা একটা সময় কি করে কেলিবানের সাথে মিলে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করে যে হ্যাঁ ঠিক আছে প্রসপিরোকে বের করে দিয়ে এখানে তারা থাকবে। সো এই দুটা ছোট চরিত্র আছে। সো নাও লেট মি টক অ্যাবাউট অ্যাকচুয়ালি সামারিটা যদি বলি, আপনারা একটু সামারিটা দেখেন কি হয়েছে। প্রসপিরো এক্সাইল ডিউক অফ দ্য মিলান, যে উনাকে বের করে দেওয়া হয় এই প্রসপিরোকে, আপনারা জানেন, মিলান থেকে। এবং তিনি যে কাজটুকু করেন সেটা হচ্ছে যে তিনি এখান থেকে যখন বের করে দেওয়া হয় একটা দ্বীপের মধ্যে তিনি চলে আসেন। ফাইনালি ওনার কাজ হচ্ছে যে রিভেঞ্জ নেওয়া, সেই কাজটা তিনি করেন। মিরান্ডা, Prospero's innocent daughter, falls in love with Ferdinand, Alonso's son, as part of Prospero's plan to reconcile with Naples. বেসিকলি হচ্ছে ওনার বাবাই এমনভাবে সেটিংটা করে যেন ওনার মেয়েটা কী করে যে এই ছেলের প্রেমে পড়ে যায়। দেয়ার লাভ রিপ্রেজেন্টস হোপ বাট ইজ অর্কেস্ট্রেটেড, কোয়েশ্চেনিং ফ্রি উইল ভার্সেস কন্ট্রোল। এটা কি আসলে ফ্রি হয়েছে নাকি কন্ট্রোলের মাধ্যমে হয়েছে, এটা একটা ব্যাপার। এরিয়েল হ্যাজ স্প্রিট ইন স্লেভ টু প্রসপিরো, এক্সিকিউট হিজ কমান্ডস বাট ইয়ার্নস ফর ফ্রিডম। তিনি কথা শোনেন, হচ্ছে যে প্রসপিরোর কথা শোনেন। অপরদিকে কেলিবান হচ্ছে যে সেই নেটিভ বলতে পারি, এবং প্রসপিরোর দাস হিসাবে তিনিও কাজ করেন, বাট তিনি অনেকটা হচ্ছে যে রিভোল্ট করেন আর কি, ঠিক আছে। কেউ কথা শুনে, কেউ শোনে না। কেলিবান কার্সেস প্রসপেরো, তো কেলিবান যেটা করে যে প্রসপেরোকে অভিশাপ দেয়, ক্লেমিং দ্য আইল্যান্ড ওয়াজ স্টোলেন ফ্রম হিম, সে বলে যে তুমি আমার এটা থেকে নিয়েছো। সো কলোনিয়ালিজমের একটা ব্যাপার এখানে তুলে ধরা হয়। অলনসো গ্রিভস ফর ফার্ডিনান্ড, মনে করে যে ফার্ডিনান্ড মারা গিয়েছে, তখন তিনি খুবই অনুতপ্ত থাকেন। অলনসো এরকম একটা ব্যাপার হয়। অ্যান্ড অ্যান্টনিও অ্যান্ড সেবাস্টিয়ান প্লট টু মার্ডার অলনসো, তারা আবার প্ল্যান করে যে দেখেন খারাপের মধ্যেও এই শয়তানগুলো আবার প্ল্যান করে, বিপদে আছে তারপরেও তাদের শয়তানিটা শেষ হয় না। ট্রিঙ্কুলো অ্যান্ড স্টিফানো, আমরা যেটা জানি কেলিবানের সাথে দেখা হয় এবং কেলিবানকে গডের মতো দেখে, এবং তারা মনে করে যে আমরা কি করব, যে পাওয়ার থেকে প্রসপেরোকে আমরা বের করে দিতে পারবো। প্রসপেরো স্টেজেস আ ম্যাজিক্যাল banquet to taunt his enemies. সো তিনি কি করে যে সবাইকে নিয়ে হাসি ঠাট্টা মজা করে, এবং ফাইনালি তিনি ক্ষমা করে দেন। এবং বিখ্যাত ডায়লগ, দ্য রেয়ারার অ্যাকশন ইজ ইন ভার্চু দ্যান ইন ভ্যানজেন্স, যে ভ্যানজেন্স না ভার্চু। সো ইটস আ বিগ থিং যে নাটকে কি আসলে জাস্টিস নাকি ফরগিভনেস অর ভ্যানজেন্স, কোনটাকে আপনি গুরুত্ব দিবেন। Finally, Ariel is freed, Caliban is slapped to the island, and Prospero renounces magic. তিনি ব্রেকিং হিজ স্টাফ, এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি আর জাদুবিদ্যা চর্চাটা করবেন না, যেমনটা শেক্সপিয়ার এমনে আসার পর আর কোনো কিছু লিখছেন না। সো এইটার লাস্টে যে টেম্পেস্ট আছে, টেম্পেস্টের শেষের দিকে একটা এপিলগ আছে, এর মাধ্যমে কিন্তু মূলত আমার বলা হয়েছে আপনার নাট্যজগৎ থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা। আমরা এখন থিম নিয়ে কথা বলি, ভেরি ইন্টারেস্টিং ওয়ান। থিমটা আপনি কীভাবে দেখবেন? নাম্বার ওয়ান, এইখানে আপনি যেটা দেখবেন যে
কলোনি স্থাপন করা, এই ব্যাপারটা আপনি দেখতে পাবেন, বাংলাটা আপনারা দেখতে পান। সেখানে যে ব্যাপারটা দাঁড়ালো যে একটা দূর থেকে এসে তারা কী করলো, অন্য একটা রাজ্য দখল করে এবং সেটাকে শাসন করলো, যেমনটা প্রসপেরু করেছে, এরকম একটা থিম রয়েছে। আবার হচ্ছে যে লাভের ব্যাপারটা, যে কাজটা করলো, যে বাবাই চাচ্ছে যে ফার্ডিন্যান্ডের সাথে প্রেম হলে নেপলসের যে রাজা ওনার সাথে সম্পর্কটা ভালো হয়ে যাবে, তখন ওনাকে যে রাজ্য ছাড়া করা হয়েছে এই ব্যাপারগুলো আর হবে না, কিংবা তাদেরকে ওইরকমভাবে খাজনা টাজনা দিতে হবে না। সো লাভ রোম্যান্স এগুলো অনেকটা পলিটিক্যালি হয়, ক্লাস সিস্টেমে বিয়ে হইতো। সো রাজাটা ইভেন অলনসু যখন তার মেয়েকে বিয়ে দেয় ওইরকম সিস্টেমটা কিন্তু মেনটেন করে। সো আমরা বলতে পারি বিয়েগুলো হচ্ছে পলিটিক্যাল আসলে, সেখানে পিওর লাভটা আপনারা পাবেন না। আর ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখি যে আমাদের যে চরিত্র আছে কেলিভান, সেখানে জাতিগত একটা ব্যাপার আছে, একজন সুন্দর আরেকজন কুৎসিত, যেটা নিগ্রুদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এরকম ব্যাপার আছে। কলোনি ব্যাপারটা এখানে খুব গুরুত্ব পাবে। আপনারা যদি প্রথমে দেখেন যে অ্যান্টিনিউ কী করে, অ্যান্টিনিউ তার ভাইকে ক্ষমতা থেকে বের করে, কিন্তু প্রসপেরু তো সেম কাজে করে, অন্য একটা জায়গায় আসে তিনি কিন্তু এখানে শাসন করে। তো ওইটার অ্যাকচুয়াল যে মালিক ছিল, যেটাকে আমরা কেলিভান মনে করি, কিংবা তার মা ছিল। এটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, যেমনটা ব্রিটিশরা কী করেছে, আমাদেরকে ভাষা শিখিয়েছে। ব্রিটিশরা যেমন আমাদেরকে ভাষা শিখিয়েছে যেন আমরা তাদের কাজগুলো করতে পারি। সো ওই ল্যাঙ্গুয়েজ ব্যাপারটাও কিন্তু আছে, এবং আমরা যেন তাদেরকে মাস্টার বলি, যেটা আপনারা অনেক সাহিত্যকর্মে দেখতে পাবেন। হ্যাঁ, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুশোতে ফ্রাইডের চরিত্রটা দেখতে পাবেন। সো এরকম ব্যাপারগুলো রয়েছে। পাওয়ারের যেই কথাটা বললাম, বেসিকলি এখানে ক্ষমতাটাই একটা মূল ব্যাপার। বিট্রে করে, ভাই ভাইয়ের সাথে বিট্রে করে এই ক্ষমতার জন্য এগুলো দেখবেন। মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশনশিপ নিয়ে যদি কথা বলি, একজন সার্ভিটিউড, একজন কথা শুনে আরেকজনকে বাধ্য করা হয়, একজনকে কন্ট্রোল করা হয়, আরেকজন আপোষে ঠিক আছে আমার যেহেতু ক্ষমতা কম আমি এটা মেনে নিব। সো এরকম ব্যাপারগুলো এখানে আছে। ইলিউশন ভার্সেস রিয়েলিটি, এটা আপনারা জানেন যে যা দেখছি আসলে তা দেখছি কিনা। এই যে স্টর্ম আমরা বললাম শুরুতে, একটা যে টেম্পেস্ট হয়, অ্যাকচুয়ালি এটা তো রিয়েল না, এটা তো ম্যাজিক্যাল একটা ব্যাপার। ইভেন তারা হচ্ছে যে তাদের পোশাক কোনো কিছু হয় না, লন্ডভন্ড করে ফেলে জাহাজ এরিয়েল গিয়ে, কিন্তু তারা যেই রকম ড্রেস পরে আসছে সেই রকমই থাকে। সো আমরা যে টেম্পেস্ট দেখছি অ্যাকচুয়ালি তো এটা তো ওই রকম স্টর্ম না আসলে। সো এই ব্যাপারগুলো থাকে আর কি। আসলে মিরান্দা এবং ফার্ডিন্যান্ডের যে বিয়ের পরিকল্পনাটা করা হয় সবগুলোই আসলে এরকম একটা ইয়ে থাকে। অ্যান্ড ফরগিভনেসের যে ব্যাপারটা লাস্টে আমরা যেটা জানি যে তিনি ভেঞ্জেন্স থেকে ফরগিভনেসটাকে গুরুত্ব দেয়। সো দিস ইজ ইম্পর্টেন্ট ওয়ান। তিনি খুব চাইলে হয়তো রিভেঞ্জ নিতে পারতেন, সেটা না নিয়ে কিন্তু তিনি এই কাজটা করলেন। আমরা অন্য অন্য ব্যাপার আছে, নেচার ভার্সেস নার্চার, এটা শেক্সপিয়ারের সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওকে ফাইন, দ্বীপের মধ্যে দুইজন ছিল বলতে পারেন। একজন প্রেতাত্মা বাদ দিয়ে যদি বলি যে মানুষের কাছাকাছি হচ্ছে, দানবের কাছাকাছি কেলিভান, আর ওনার মেয়ে হচ্ছে ফার্ডিন্যান্ড। একজনকে তিনি শিখিয়েছেন, ঠিকঠাকভাবে ভদ্র হয়েছেন, আরেকজনকে কি তিনি সেটা করেছেন কিনা, নার্চারটা করেছেন কিনা, নাকি উনি ওইভাবে গড়ে উঠেছে। সো এরকম অনেকগুলো ব্যাপার থাকে আর কি আলটিমেটলি। আমরা এবার আপনাকে যেটা দেখাবো, অ্যাকচুয়াল কিছু লাইন আমরা দেখাবো। তো চলেন, অ্যাক্ট 1 সিন 1টা শুরু হয় এভাবে, বৌসুয়ান দিয়ে মাঝি থাকে। সো মাস্টারকে বলা হয় যে তুমি কোনো উপায়ে পারো কিনা কন্ট্রোল করো। তাহলে আমাদের নাটক শুরু হয় এইভাবে। হ্যাঁ, এবং এখানে বলা হয় তাকে, হোয়াট কেয়ার্স দিস রোরার্স ফর দ্য নেম অফ কিং। সো যখন বলে যে তুমি এটাকে একটু থামাও না, বললো যে ঝড় কি রাজার কথা আসলে শুনে নাকি, আসলে প্রকৃতি তো আসলে কারো কথা শুনে না। গঞ্জালো যে কথাটা বলে, যখন দেখা যায় যে তাদের জাহাজ ডুবে যাচ্ছে, তখন সেই কাজটুকু করে, যে সেটা হচ্ছে কি, আমি এক টুকরো শুকনো মাটির জন্য বা ভূমির জন্য আমি হয়তো হাজার হাজার মাইল সমুদ্র দিয়ে দিব। সো এরকম একটা ব্যাপার, আমরা বাঁচার জন্য আসলে কতটা চেষ্টা করতে পারি সেরকম একটা সিন এখানে আছে। এবং অ্যাক্ট 1 সিন 2 এর শুরুটা হচ্ছে এভাবে, মিরান্ডার মাধ্যমে। মিরান্ডা বাবাকে বলে যে বাবা তোমার তো অনেক ক্ষমতা আছে, তুমি দেখো না পারো কিনা এই ঝড়টাকে কোনো একটু শান্ত করতে পারো কিনা, এই যে টেম্পেস্ট আছে এটাকে একটু শান্ত করতে পারো কিনা, দেখো। তার মধ্যে একটু মায়া মমতা আমরা দেখতে পাই। তখন প্রসপেরু কী করে মেয়েকে কাহিনীটা বলতে থাকে, আসলে তুমি যে আজকে বলছো যে তোমার ভিতরে একটু দয়া মায়া আছে, তুমি জানো আমরা এখানে হচ্ছে যে আজকে যে 12 বছর, ঠিক 12 বছর পূর্বে আমি তোমাকে নিয়ে এখানে কিন্তু এসেছিলাম। তখন তিনি তার মেয়েকে কাহিনীটা বলে যে তোমার যে চাচা আছে, তো তিনি কি করলেন যে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন, এবং এখন তারা এখানে কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে 12 ইয়ার্স সিন্স। হ্যাঁ, 12 ইয়ার্স। তারপরে যেটা হয়, অ্যাক্ট 1 সিন 2তে আমরা যেটা দেখি, প্রসপেরু বলে যে আমাদেরকে কে এখানে নিয়ে এসেছে, গঞ্জালো যে নিয়ে এসেছে, যার উপর দায়িত্ব ছিল, তিনি কিছু খাবার আমাদেরকে দিয়েছেন। সে গঞ্জালোর কথাটা আসে। অ্যান্ড দেন এরিয়াল চলে আসে। এরিয়াল এসে যে কথাটা বলে যে জাহাজ তো লন্ডভন্ড করে দিয়েছি, সবাইকে আলাদা করে দিয়েছি, ইভেন শেষ পর্যন্ত ফার্ডিন্যান্ডও কী করে, হ্যাল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভলস আর হিয়ার, এটা বলে তিনিও কী করেন, ঝাঁপিয়ে পড়েন। সো কেলিভান
কে ভাষা শিখায়, তো কেলিবান এখন বলে আমাকে ভাষা শিখেছো, ভালো কথা, তুমি আমাকে দিয়ে কাজ করাবো, আমি তো এটা দিয়ে তোমাকে গালিও দিতে পারি, অভিশাপও দিতে পারি। সো কিছুটা রাগান্বিত হয়ে যায় মেয়ে এবং বাবা এই কথা শুনে। অ্যান্ড এরিয়াল বলে যে ইউ ডিড প্রমিস টু ওয়েট মি আ ফুল ইয়ার, আপনি বলছেন যে 1 বছর পরে আমাকে ছেড়ে দিবেন। তখন বলে যে তুমি কি ছিলা, তোমাকে তো আসলে খুব কষ্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, আমি তোমাকে ওই জায়গা থেকে বাঁচাইছি, তুমি এত পাকনামি করলে তো এখন আর হবে না। সো এই কথাটা বলতে থাকে যে পাইন গাছের মধ্যে তোমাকে তো বন্দি করে রাখা হয়েছিল, কত যন্ত্রণায় তুমি ছিলা যে আমি তোমাকে এখান থেকে রক্ষা করেছি। কেলিবান যেটা বলে যে দিস আইল্যান্ডস মাইন বাই সাইকোরক্স মাই মাদার, তো সে নিজেই বলে এটা যে দ্বীপটা সে নিজেই দাবি করছে যে হ্যাঁ এটা তো আসলে কি আমারই দ্বীপ, কেলিবান বলে। মিরান্দার এখানে একটা জিনিস যে ব্যাপারটা দেখবেন, যখন ফার্ডিনান্ডকে দেখে তখন সেই কথাটা বলে যে এরকম স্বর্গীয় কোনো কিছু তো আমি ইতিপূর্বে আসলে আর দেখি নাই। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি ফিমেল দৃষ্টিকোণ থেকে এই নাটকটাকে দেখেন তাহলে যে ব্যাপারটা দেখতে পাবেন, মিরান্দার বারবার ভার্জিনিটি নিয়ে কথা বলা হয়, এবং অথেলো নাটকে আপনারা দেখেছেন যে নারীদের সতীত্বটা নিয়ে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে এটা এরকম দেখেন। এখানে দেখবেন যে কি বলছে যে আপনি যদি মেইড হন, মানে আপনি যদি কুমারী হন, হ্যাঁ সে বলছে কি সার্টেনলি, এবং আমি একদম নিশ্চিত করে বলতে পারি। হ্যাঁ, সো সব সময় আমরা যেটা দেখবো যে তাদের ভার্জিনিটির ব্যাপারটা নিয়ে খুব হয়, সো নারীর এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সময়। আধুনিক সমাজে কেমনটা হচ্ছে এটা বিতর্ক কিংবা তর্কের বিষয়, সেই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। এবং তিনি যে কাহিনীগুলো বলতে থাকেন আর কি, যে কি কি হচ্ছে এই কাহিনীগুলো উনি বলছেন ওনার বাবার সাথে, যে দেখো যে এই কাহিনীগুলো। অ্যান্ড দেন আমরা অ্যাক্ট 2-তে যদি চলে আসি, অ্যাক্ট 2-তে আমরা দেখবো যে অপরদিকে অ্যান্টনিও কী করে শয়তানিটা সেবাস্টিয়ানের সাথে করতেই থাকে, বলে যে চলো দুজন মিলে কী করি, অ্যালোনসোকে হত্যা করে ফেলি, তাহলে আমরা তো আরও ক্ষমতা পেয়ে যাব, এরকম তারা করতে থাকে। সো অ্যাক্ট 3 সিন 1-এ বিগিনিং হয়, আমরা দেখবো যে ফার্ডিন্যান্ডকে দিয়ে কী করে লাকড়ি এটা সেটা কাজকর্ম করায়, কেলিবান যে ধরনের কাজ করতো রাজা ইচ্ছা করে করায়, ভালোবাসার পরীক্ষাটা নিচ্ছে যে এই ছেলে আমার মেয়ের জামাই হতে পারবে কিনা। তো তখন সে অ্যাক্ট 3 সিন 1-টা এইভাবে হয় যে দেয়ার বি সাম স্পোর্টস আর পেইনফুল অ্যান্ড দেয়ার লেভার ডিলাইট ইন দ্যাম। সো কিছু খেলা আছে যে আসলে কষ্টের কিন্তু দিন শেষে আনন্দের। তো বেসিক্যালি এই ধরনের কথা বিভিন্ন সাহিত্যকর্মে পাবেন যে আপনি যতটা সাফার করেছেন ততটা কী করেছেন, এনজয় করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য মুরিও সাফার দ্য মুরিও এনজয়। সো মিরান্ডা এখানে একটা কথা বলে যে আমি তো আসলে কোনো নারী কখনো দেখি নেই এই দ্বীপের মধ্যে, ঠিক আছে, আমি আসলে নিজেকে ছাড়া, এই কথাটা বলে। এবং তিনি অফার করে, ভালোবাসাটা অফার করে, ডু ইউ লাভ মি, এবং ফার্ডিনান্ডো বলে ডু লাভ প্রাইজ অনার ইউ, আই এম ইউর ওয়াইফ ইফ ইউ উইল ম্যারি মি, বলে যে তুমি বিয়ে করলে আমি আপনার ওয়াইফ, না হলে আমি কুমারী থেকে যাব আর কি। এই ধরনের ভালোবাসার একটা সিন দেখা যায়। সো আবারও যদি আমি ফিমেল দৃষ্টিকোণ থেকে চলে আসি, তিনি ফার্ডিনান্ডকে বলে যে ঠিক আছে আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হলো, তোমার ভদ্রতা নম্রতা দেখে আমি তাকে তোমার হাতে তুলে দিব, সেটা ফাইন, কিন্তু বিয়ের পূর্বে তুমি উল্টাপাল্টা কোনো কিছু করবে না। সো দ্য থিং ইজ দ্যাট ইন দ্যাট ভেরি পিরিয়ড কীভাবে নারীদেরকে ট্রিট করা হতো, কীভাবে তাদের ভার্জিনিটি কিংবা তাদের সতীত্বটাকে প্রিজার্ভ করে রাখা হতো, এটা কতটা স্ট্রিক্টনেস ছিল, বা মেল ডোমিনেটেড সোসাইটি কীভাবে ডোমিনেট করে, এই ব্যাপারটা এখানে আপনি চাইলে এই দৃষ্টিকোণ থেকে পড়তে পারেন, ইটস আপ টু ইউ। এবং ফাইনালি আমরা অ্যাক্ট 5-এ চলে আসছি। অ্যাক্ট 5-এর বিগিনিংটা হচ্ছে এরকম যে তিনি বলে যে ঠিক আছে, যে বলতেছে যে হ্যাঁ আপনার কথাই তো, এরিয়াল বলতেছে আপনার কথাই তো আমি সব কিছু করেছি, হ্যাঁ মোটামুটি আমাদের সকল কাজই কি সম্পন্ন হয়েছে। এবং তিনি এই কথাটা বলেন দ্য রেয়ারার অ্যাকশন ইজ ইন ভার্চু দ্যান ইন ভ্যানজেন্স থেকে তিনি বলছে যে ভার্চুটা, ক্ষমাটাকে গুরুত্ব দিবেন। অ্যান্ড স্টিফানোর একটা কথা আছে, আসলে ভাগ্যে যা আছে তা আমরা অনেক সময় অনেক চেষ্টা করেও কিছু হবে না, সো আমাদের কপালে যেটা আছে সেটা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে যে অ্যাপিলগটা স্পোকেন বাই প্রসপেরো। প্রসপেরো এটা বলে দিয়েছে, নাও মাই চার্মস আর অল ওভার থ্রোন, আমার সব ম্যাজিক এখন শেষ। অ্যান্ড হোয়াট স্ট্রেংথ আই হ্যাভ মাইন ওন হুইচ ইজ মোস্ট ফেইন, নাও ইটস ট্রু আই মাস্ট বি হিয়ার কনফাইন্ড বাই ইউ অর সেন্ট টু নেপলস, লেট মি নট। সো তিনি বলে যে আমি এখন সব কিছু ছেড়ে দিচ্ছি, যারা প্রতারণা করেছে তাদের শাস্তিটা দিয়েছি, এবং এখানে সবাইকে মুক্ত করে দিয়েছে, এরিয়ালকে মুক্ত করে দিয়েছে। সো আলটিমেটলি দেখেন শেক্সপিয়ার যে নাট্যজগৎ থেকে বিদায় নিচ্ছে তার এই এপিলগের মাধ্যমে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় আপনারা যদি এপিলগটা পড়েন তাহলে বুঝতে পারবেন, এবং তিনি যে নাট্যজগৎ থেকে বিদায় নিচ্ছেন শেক্সপিয়ার, এই কথাটা এখানে কিন্তু বলা আছে। তো আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আপনারাও আমাদেরকে ক্ষমা করে দেন। সো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আর একটু পড়াশোনা করেন, পড়াশোনা করলেই মোটামুটি আপনি এগুলো আয়ত্ত করতে পারবেন, একটু টেক্সট পড়লে ভালো হয় আর কি। ওকে, আসসালামু আলাইকুম।